নমস্কার বন্ধুরা, স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা সমচ্চারিত ভিন্নার্থক শব্দ নিয়ে আলোচনা করব। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, যাকে ইংরেজিতে হোমোনিমস বলা হয়। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ হলো একাধিক শব্দের উচ্চারণ একই বা প্রায় একই, কিন্তু তাদের অর্থ আলাদা। এটা যদি হয় তখন তাকে আমরা সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বলব। একই রকম উচ্চারণ বা প্রায় একই রকম উচ্চারণ হয়েও তাদের অর্থগত বিষয়টা কিন্তু আলাদা। যদি এমনটি হয় তখন তাকে আমরা বলছি সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। উদাহরণ দিয়ে বিষয়টা বুঝি। প্রথমে ধ্বনি, ধ দন্ত নয় হস্যি, তারপরে হচ্ছে ধ নয় দীর্ঘী, তারপরে ধয়ে বয়ে নয় হস্যি, তারপরে ধয়ে বয়ে নয় দীর্ঘী। চারটে বললাম, চারটের উচ্চারণই ধ্বনি, কিন্তু চারটের বানান আলাদা। তাহলে প্রথম যে ধ্বনি ধ নয় হস্যি, এই ধ্বনি মানে হচ্ছে মেয়ে। পরেরটা ধ নয় দীর্ঘী, এই ধ্বনি মানে হচ্ছে বড় লোক। তারপরে ধয়ে বয়ে নয় হস্যি ধ্বনি মানে হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ। আর সবশেষে ধয়ে বয়ে নয় দীর্ঘী, এই ধ্বনি মানে হচ্ছে নদী। তাহলে শব্দ কত মজার জিনিস। একই উচ্চারণ, প্রত্যেকটার বানান আলাদা, তাই তাদের অর্থগুলোও আলাদা। আর একটা উদাহরণ দিয়ে বোঝাই। দ্বীপ, দয় দীর্ঘী প দ্বীপ, দয় বয় দীর্ঘী প দ্বীপ, দয় বয় হস্যি প দ্বীপ। তিনটেই দ্বীপ, উচ্চারণগতভাবে একই, কিন্তু তিনটের বানান আলাদা। তাহলে দয় দীর্ঘী প দ্বীপ মানে হচ্ছে প্রদীপ, দয় বয় দীর্ঘী প দ্বীপ মানে হচ্ছে জল বেষ্টিত স্থলভাগ, আর দয় বয় হস্যি প দ্বীপ এ মানে হচ্ছে হাতি। তাহলে এইভাবে যেটা সৃষ্টি হচ্ছে, একই রকম উচ্চারণ বা প্রায় একই রকম উচ্চারণ, কিন্তু তাদের অর্থটা আলাদা। এটা যদি হয় সেটাকে বলছি সমচ্চারিত, মানে সমান উচ্চারিত বা প্রায় সমান উচ্চারিত, কিন্তু অর্থটা ভিন্নার্থ। এই হলো বিষয়। এইবার এর প্রয়োজনীয়তা কোথায়? প্রত্যেকটা বিষয়েরই যেমন আমরা প্রয়োজন আলোচনা করে নিই, এটারও প্রয়োজন রয়েছে। এক নম্বর হচ্ছে শব্দের যে বৈচিত্র্য। এই যে একই রকম প্রায় উচ্চারিত অথচ তাদের অর্থ আলাদা, এই যে বৈচিত্র্য, শব্দের বৈচিত্র্যটা, এবং বাংলা ভাষায় যে এত প্রকার সমচ্চারিত ভিন্নার্থক শব্দ রয়েছে, ফলে বাংলা ভাষার বৈচিত্র্যটাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে এই বিশেষ দিকটি। দু নম্বর হচ্ছে ভাবের মাধুর্য। তাহলে আমরা যে ভাব প্রকাশ করি, আমরা যে বক্তব্য প্রকাশ করি, তার মাধুর্য, সেটাকে অনেক গুণে বাড়িয়ে দেয় এই সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। আবার ধ্বনি সাম্যেরও বা ধ্বনি ঝঙ্কারেরও কিন্তু অপূর্ব সমন্বয় সাধন করে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। আর সবশেষে বলবো কাব্যিক সৌন্দর্য। কবিরা যে কাব্যচর্চা করেন, সেই কাব্যচর্চার একটি বিশেষ দিক হচ্ছে অলঙ্কার প্রয়োগ। সেই কাব্যিক সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পায় এই সমচ্চারিত ভিন্নার্থক শব্দ প্রয়োগ করে। যেমন এক্ষেত্রে আমি যমক আর শ্লেষ অলঙ্কারের উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাচ্ছি। যারা অলঙ্কার ইতিমধ্যেই করেছেন তারা কিন্তু যমক ও শ্লেষ অলঙ্কার এই বিষয়টি সম্পর্কে জানেন। যমক অলঙ্কার হলো একই শব্দের বা একই পদের একাধিকবার আলাদা আলাদা অর্থে ব্যবহার। আর শ্লেষ অলঙ্কার হলো একই শব্দের একবার ব্যবহার কিন্তু আলাদা আলাদা অর্থে। দুটি উদাহরণ দিয়ে যমক শ্লেষ প্রসঙ্গটি বলে দিই এবং এর সঙ্গে সমচ্চারিত ভিন্নার্থক শব্দের মিলটা আমরা দেখে নিই। যেমন প্রথমটা বলি, ভারত ভারত খ্যাত আপনার গুণে। তাহলে এখানে ভারত ভারত একই উচ্চারণ একই বানান, কিন্তু প্রথম ভারত আর দ্বিতীয় ভারতের অর্থ আলাদা। তাহলে ভারত ভারত খ্যাত, ভারত মানে হচ্ছে প্রথম ভারত হচ্ছে ভারতচন্দ্র, কবি ভারতচন্দ্র, আর দ্বিতীয় ভারত মানে হচ্ছে ভারতবর্ষ দেশ। তাহলে ভারতচন্দ্র ভারতবর্ষে খ্যাত। তাহলে একইভাবে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ এখানে কিন্তু এইভাবে প্রযুক্ত হয়ে গেল। আবার আরেকটি উদাহরণ বলি, কে বলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত চরাচর, যাহার প্রভায় প্রভা পায় প্রভাকর। আচ্ছা, এখানে ঈশ্বর গুপ্ত আর প্রভাকর এই শব্দটা গুরুত্বপূর্ণ। তাহলে ঈশ্বর গুপ্ত
ঈশ্বরগুপ্ত হচ্ছে কবির নাম। আবার ঈশ্বর মানে হচ্ছে ভগবান। গুপ্ত, গুপ্ত একটা পদবী, আর একটা গুপ্ত হচ্ছে লুকিয়ে রয়েছেন, প্রচ্ছন্ন অবস্থায় রয়েছেন, যাকে দেখা যায় না। আর প্রভাকর, প্রভাকর মানে হচ্ছে সূর্য। আর দ্বিতীয় অর্থটা হচ্ছে প্রভাকর মানে হচ্ছে সংবাদ প্রভাকর। বাংলার সাপ্তাহিক পত্রিকা রূপে প্রকাশিত হয়েছিল 1831-এ ঈশ্বরগুপ্তের প্রকাশনায়। তাহলে এই হলো বিষয় যে সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ কিন্তু কাব্যিক ক্ষেত্রেও প্রযুক্ত হচ্ছে। তাহলে প্রয়োজনীয়তা প্রসঙ্গে আমরা কিন্তু অলঙ্কার শাস্ত্রের মধ্যেও একটু ঘুরে এলাম। এই সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথম শ্রেণীটি হলো উচ্চারণ ও বানান একই, উচ্চারণও এক, বানানও এক, এটা হচ্ছে প্রথম ভাগ। আর দ্বিতীয় ভাগটা হচ্ছে উচ্চারণ এক বা প্রায় এক, কিন্তু বানানটা আলাদা। আবার বলি, দ্বিতীয় ভাগটি হচ্ছে উচ্চারণ প্রায় এক বা একই, কিন্তু বানানটা আলাদা। আচ্ছা, প্রথম শ্রেণীর একটা উদাহরণ দিই, যেটা উচ্চারণ আর বানান একই। উত্তর, হস্যু তয় তয়েরা উত্তর। আবার হস্যু তয় তয়েরা উত্তর। তাহলে একটা উত্তর হচ্ছে দিক বিশেষ, দিককে নির্দেশ করছে। আর একটা উত্তর হচ্ছে জবাব। তাহলে বানান এক, উচ্চারণ এক, কিন্তু অর্থ দুটো আলাদা। দ্বিতীয় ভাগে চলে যাই, যেখানে বললাম উচ্চারণ প্রায় এক বা একই, কিন্তু বানানটা আলাদা। অন্ন, অ নয় নয় অন্ন, আর অনয় জফলা অন্ন বা অন্য। তাহলে অনয় নয় অন্ন মানে হচ্ছে ভাত, অনয় জফলা অন্য এর মানে হচ্ছে অপর। এই গেল বিষয়। তাহলে আমরা সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দের শ্রেণী বিভাগটাও বুঝে নিলাম। এইবার একাধিক উদাহরণ দিয়ে পুরো বিষয়টাকে জেনে নিই। দেখুন, আত্ম, আ তয়ময় আত্ম, আত্ম মানে হচ্ছে নিজ। আ তয় রেফ আর্ত, আর্ত মানে হচ্ছে পীড়িত। পরেরটা কমল, কমল, কমল মানে হচ্ছে পদ্মফুল। কোমল মানে হচ্ছে নরম। গা, গয়াকা, গা মানে হচ্ছে শরীর। গা চন্দ্রবিন্দু থাকলে হচ্ছে গ্রাম। গাথা, চন্দ্রবিন্দু ছাড়া একটা, আর একটা চন্দ্রবিন্দু দিয়ে। তাহলে যেটা চন্দ্রবিন্দু ছাড়া সেটা হচ্ছে কাহিনীমূলক গীত। হ্যাঁ, আমরা বলি শোকগাথা, লোকগাথা, এই যে গাথা। আর গাঁথা মানে গ্রন্থিত, ফুল যেমন গাঁথা হয়, গেঁথে গেঁথে মালা তৈরি হয়, এই হচ্ছে গাঁথা, তাহলে গ্রন্থিত করা। দ্বার, দয়ে আকা র দ্বার, দয় বয়ে আকার ও দ্বার। দয়াকার ও দ্বার মানে হচ্ছে স্ত্রী, আর দয় বয়ে আকার ও দ্বার মানে হচ্ছে দরজা। একই রকম উচ্চারণ, কিন্তু বানানটা আলাদা। সূচি, তালব শয় হস্যু চয় হস্যি সূচি, আর দন্ত শয় দীর্ঘ চয় হস্যি সূচি। তালব শয় হস্যু চয় হস্যি সূচি হচ্ছে শুদ্ধ, আর দন্ত শয় দীর্ঘ চয় হস্যি সূচি মানে হচ্ছে নির্ঘণ্ট, মানে সময়সূচি অর্থে। স্মরণ, তালবস্ব র মূর্ধন্য, স্মরণ মানে হচ্ছে আশ্রয়। আর স্মরণ দন্ত শয়ময় র ন, স্মরণ মানে হচ্ছে মনে করা। নব, নব, নব মানে হচ্ছে নতুন। নভ, নভ এর মানে হচ্ছে আকাশ। অংশ, একটাই তালবস্য, একটাই দন্তস্ব। তালবস্য যেটা সেটা হচ্ছে ভাগ, আর দন্তস্ব যেটা সেটা হচ্ছে কাঁধ। তারপরে হচ্ছে অজগর, অজগর হচ্ছে এক প্রকার সাপ, সাপ বিশেষ। অজাগর নিদ্রিত। অনু, একটা হচ্ছে মূর্ধন্যয় হস্যু, একটা দন্তন্বয় হস্যু। যেটা মূর্ধন্যয় হস্যু সেটা হচ্ছে ক্ষুদ্রতম অংশ, অনু পরমাণু বলি, সেই ক্ষুদ্রতম অংশ হচ্ছে অনু, মূর্ধন্যয় হস্যু। আর দন্তন্বয় হস্যু অনু, এটা হচ্ছে পরে বা পশ্চাৎ। তারপর অপচয় আর অবচয়। অপচয় মানে হচ্ছে নষ্ট, অবচয় মানে হচ্ছে সংগ্রহ। অবদান মানে হচ্ছে কীর্তি, অবধান মানে হচ্ছে মনোযোগ। অশ্ব, অতালবস্বয়ময়, অশ্ব মানে হচ্ছে ঘোড়া। অতালবস্বয়ময় অশ্ম, মানে অশ্ম তো আমি বললাম বোঝানোর জন্য, আসলে উচ্চারণটা অশ্বই। অতালবস্বয়ময় মানে হচ্ছে পাথর। অশ্বমণ্ডল ভূগোলে আমরা পড়েছি। আপন, আপ দন্তন্য, আপন মানে হচ্ছে নিজ।
আর আ প মূর্ধন্য, আপন মানে হচ্ছে দোকান। আবরণ, তারপর এটা হচ্ছে আভরণ। তাহলে আবরণ মানে হচ্ছে আচ্ছাদন, আভরণ মানে হচ্ছে অলংকার। আবাস আর আভাস, বাস যেটা বয়কাদন্তস্য আবাস, এটা হচ্ছে বাসস্থান। আর হচ্ছে আভাস, এটা হচ্ছে ইঙ্গিত। তরণী, ত র মূর্ধন্যয় হস্যি তরণী, তরণী মানে হচ্ছে নৌকা। ত র মূর্ধন্যয় দীর্ঘী, এই তরণী মানে হচ্ছে সূর্য। পরেরটা কুল, কয় দীর্ঘ ল কুল, কুল মানে হচ্ছে তট, নদীর কুল, নদীর কিনারা। আর গয় হস্য ল কুল, কুল মানে হচ্ছে বংশ। ছাদ, ছয়কা দ, ছাদ মানে হচ্ছে আচ্ছাদন। আর ছয় চন্দ্রবিন্দু আঁকা তো ছাদ, এর মানে হচ্ছে আকৃতি। জ্যোতি, বর্গের জয় জফলা ওকা তয়হস্যি, জ্যোতি মানে হচ্ছে আলো, আলোর বিচ্ছুরণ। আর অন্তস্থ জ তয়হস্যি, জ্যোতি মানে হচ্ছে ছেদ, ছেদ জ্যোতি, যে প্রসঙ্গ আমরা আলোচনা করেছি আগেই ভিডিওতে, সেই জ্যোতি। তো এছাড়াও অজস্র আরও উদাহরণ হয়। তো এই বাকি উদাহরণগুলো দেখার জন্য আপনারা স্ক্রিনে চোখ রাখুন এবং প্রয়োজনে এগুলো আপনাদের খাতায় তুলে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাবেন এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।